জান্নাত, যেও না প্লিজ। তুমি সেদিন চলে যাওয়ার পর তোমাকে অনেক খুঁজেছি। কেন খুঁজেছেন আমাকে? যখন বাসা থেকে অপমান করে বের করে দিয়েছিলেন সেদিন মনে ছিল না? প্লিজ আপনি চলে যান এখান থেকে। আমি কারো কটু কথা শুনতে বাধ্য নই। আমি কখনো সম্পদ দেখে আপনাকে ভালোবাসিনি। সো প্লিজ চলে যান। জান্নাত, আমি কি কখনো বলেছি তুমি আমাদের সম্পদ দেখে আমাকে ভালোবেসেছো? আমি সবটা জেনেই তোমাকে ভালোবেসেছি, ভালোবেসে সারা জীবন তোমার পাশে থাকতে চেয়েছি। তাহলে তুমি কেন আমায় ফিরিয়ে দিচ্ছ? তাহলে কি তোমার লেখা খামটা মিথ্যে ছিল? থাক, খাম সেটা আপনি কোথায় পেলেন? তুমি আমাকে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে ভালোবেসে এসেছো, সেটা কি সত্যি? হুম। তাহলে এখন যখন আমরা দুজন দুজনকে ভালোবাসি, তাহলে প্রবলেম কোথায়? কারণ আপনার আম্মু চান না আপনি আমাকে বিয়ে করেন। এছাড়াও আমার পরিবার সবকিছু জানার পর আপনার সাথে আমার বিয়ে দিবে না। আমি জান্নাতের হাত ধরে চোখে চোখ রেখে বললাম, তাহলে আমাকে ওনাদের কাছে নিয়ে চলো, আমি তাদের সব বুঝিয়ে বলবো। কিন্তু প্লিজ জান্নাত, আমাকে ছেড়ে যেও না। আচ্ছা ঠিক আছে, তার আগে চলুন। আপনি নিশ্চয়ই না খেয়ে আছেন। চোখ দেখে মনে হচ্ছে এই কয়দিন রাতে ঠিকমতো ঘুমানো নি। প্লিজ কিছু খেয়ে নিন। হ্যাঁ খেতে পারি, তবে তোমাকে আমার সাথে খেতে হবে। আচ্ছা খাবো, এখন চলুন। আমি জান্নাতের কপালে চুমু খেয়ে বললাম, হ্যাঁ চলো। দুজনে একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে নিলাম। তারপর জান্নাতের সাথে ওদের বাসায় যেতে সবাই খুব রাগে চোখে আমার দিকে তাকালো। ও সরি, আপনাদের বলা হয়নি, জান্নাতের আব্বু 2 বছর আগে একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এর আগে জান্নাতের পরিবারের অবস্থা অনেকটাই সচ্ছল ছিল, কিন্তু উনি মারা যাওয়ার পর থেকে তাদের পরিবারের দুর্ভোগ নেমে আসে। জান্নাত তার পড়াশোনা চালিয়ে যেতে বাধ্য হয়ে আমাদের বাড়িতে কাজ করে। শাওন, তোর পড়াশোনা তো শেষ হয়েছে আরো 1 বছর আগে। তুই কি এখনো লন্ডনে কি করছিস? দেশে কি কোনো কাজ নেই? আম্মু, আমি এখানে থাকতে থাকতে এখানকার পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়েছি। আমার ইচ্ছা এখানে একটা কোম্পানি স্টার্ট করব। না, তুই যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসবি। আচ্ছা তুই বল, যদি হঠাৎ আমাদের কিছু হয়ে যায় তখন তুই চাইলেই কি আমাদের কাছে আসতে পারবি? প্লিজ বাবা, দেশে ফিরে আয়। তোকে কত বছর হয়ে গেল সামনাসামনি দেখে না। প্লিজ বাবা চলে আয়। আম্মু কথা বলার সময় খেতে ফেললো। হ্যাঁ আম্মু, তুমি ঠিকই বলেছ। আচ্ছা আমি দেশে ফিরে আসবো। আব্বু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, উনি ভালো আছেন। তুই সত্যি চলে আসবি তো? হ্যাঁ আম্মু, ফিরে আসবো তোমার কাছে। এখন একটু কাজ আছে, আব্বু বাসায় আসলে কল দিও। আল্লাহ হাফেজ। আম্মুর সাথে কথা বলছিলাম, তখনই সিজান এসে বলল, জ্যাক আমাদের হোটেলে এসে ঝামেলা করেছে। তাই কলটা কেটে দিয়ে হোটেলে চলে আসলাম। আমাদের লেখাপড়া শেষ হওয়ার পর আমরা বন্ধুরা এখানে হোটেল ব্যবসা শুরু করেছি। জ্যাক এখানকার বকাটে ছেলে, ওদের সাথে আমাদের ইউনিভার্সিটি থেকে ঝামেলা চলছে। এসে দেখে জ্যাক ম্যানেজারের ডেস্কে টেবিলের উপর পা তুলে বসে আছে। নিজের দেশ হলে এতক্ষণে ওর পা ভেঙে হাতে ধরে দিতাম, কিন্তু এ দেশের আইনে অনেক ঝামেলা, তাই পুলিশকে খবর দিয়ে জেলে পাঠিয়ে দিলাম। হাউন, এটা কি করলি? শালাকে কিছু না বলে ছেড়ে দিলি? আমি ওকে মারার জন্য তৈরি হচ্ছিলাম। শালা চুপ থাক, এটা বাংলাদেশ নয়, ইউনাইটেড কিংডম। জানিস তো এই দেশের আইন খুবই কড়া। আর তাছাড়াও আমরা দেশে ফিরে যাচ্ছি, তাই এসব না করাই ভালো। কি বলছিস? তুই না বলেছিলি আমরা এখানে কোম্পানি শুরু করব? হ্যাঁ বলছিলাম, বাট আম্মু বলেছে দেশে ফিরে যেতে। তাহলে না হয় দেশে গিয়ে আমাদের স্বপ্নটা পূরণ করব। হ্যাঁ এখন চল, বিমানের টিকিট কেটে নিতে হবে, তারপরে হোটেলের একটা ব্যবস্থা করে আমরা দেশে ফিরে যাব। আজ 6 মাস পর সব কিছু গুছিয়ে আমরা দেশে ফিরছি। সিজান শালা ফ্লাইটে ঘুমিয়ে পড়েছে। বাংলাদেশের সময় ভোর 6টায় আমাদের ফ্লাইট এসে ঢাকা বিমানবন্দরে ল্যান্ড করলো। আব্বু আমার জন্য ড্রাইভারকে গাড়ি নিয়ে পাঠিয়ে দিয়েছেন। সিজানকে বিদায় দিয়ে 8টায় বাসের সামনে এসে দাঁড়ালাম। আমাদের বাড়িটা আগের থেকেও বেশ সুন্দর করে সাজানো হয়েছে। দরজা গিয়ে কলিং বেল বাজাতে একটা সুন্দর এসে দরজা খুলে দিল। কিন্তু আমার তো কোনো ছোট বোন নেই, মেয়েটা কে হতে পারে? দেখতে একদম পরীর মতো। স্যার ভেতরে আসুন, আন্টি আপনার জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি আপনাদের বাসার কাজের মেয়ে। ও আচ্ছা, ভিতরে চলুন। এত সুন্দর মেয়ে আমাদের বাড়ির কাজের মেয়ে? সে যাই হোক, মেয়েটি প্রথম দেখায় আমার মনটা চুরি করে নিয়েছে। ভেতরে ঢুকতেই আম্মু কিচেন থেকে বেরিয়ে এসে আমাকে দেখে দৌড়ে জড়িয়ে ধরল। শাওন, তুই এসেছিস, আমার খুব ভালো লাগছে। আয় রুমে গিয়ে ফ্রেশ হ। আজ তোর পছন্দের কষা মাংস, বিরিয়ানি আর ছোট চিংড়ি মাছ রান্না করেছি। আচ্ছা আম্মু, আব্বু কি অফিসে চলে গেছে? তুই আসবি শুনে তোর আব্বু অফিসেও যায়নি। তুই টেবিলে আয়, আমি ওনাকে ডেকে দিচ্ছি। ওকে আম্মু। রুমে সে দেখি সবকিছু গুছিয়ে রাখা,
ব্যাগটা খাটের উপর রেখে কিছু কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। কিছুক্ষণ পর বেরোতে দেখি মেয়েটা আমার রুম থেকে বেরিয়ে যাচ্ছে। এই যে শুনুন, আপনি আমার রুমে কি করছেন? জি আন্টি, আপনাকে খাওয়ার জন্য ডাকতে বলেছিলেন, তাই এসেছিলাম। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম জান্নাত। জান্নাত কথাটা বলেই চলে গেল। যাওয়ার সময় তার হাত থেকে কিছু একটা পড়ে যায়, যা দেখে আমার মুখে হাসি ফুটে উঠলো। কি দেখেছি সেটা আপনাদের পরে বলবো। ব্যাগ থেকে মোবাইলটা নিয়ে চার্জে লাগিয়ে দিলাম। নিচে এসে দেখি আব্বু বসে আছে টেবিলে। আম্মু আর জান্নাত খাবার বাড়ছে। আব্বু আমাকে দেখে জিজ্ঞেস করলেন, শাওন কেমন আছো? প্রবাসীর জীবন কেমন লাগলো তোমার? জি আব্বু, প্রথম দিকে খুব খারাপ লাগলেও পরে বেশ মানিয়ে নিয়েছি। আপনি কেমন আছেন? আমাদের কোম্পানি কেমন চলছে? হ্যাঁ, আমি ভালো আছি। আর আমাদের কোম্পানি এখন বাংলাদেশের টপ 10 কোম্পানির মধ্যে রয়েছে। তোমার আম্মু বললো তুমি নাকি বন্ধুদের নিয়ে একটা কোম্পানি দিতে চাইছো। হ্যাঁ আব্বু, আমি নিজে কিছু করতে চাই। এই, তোমরা দুজন কি শুরু করেছো? তোমাদের বিজনেস নিয়ে পরে কথা বলো, আগে ছেলেটাকে কিছু খেতে দাও। আম্মুর কথায় আমরা দুজনে চুপ করে গেলাম। তারপর সবাই একসাথে খাবার খেলাম। কিন্তু অবাক করার বিষয় হলো, জান্নাত আমাদের সাথে খেলো না। আমি তাকে কয়েকবার ডাকলেও সে না করে দেয়। অথচ আমরা লন্ডনে থাকতে কাজের বউকে আন্টি বলে রাখতাম। সকলেই তাকে মায়ের মতো শ্রদ্ধা করতাম। খাবারও তার সাথে বসেই খেতাম। খাওয়া শেষে আব্বু বললেন তিনি এখন অফিসে চলে যাবেন। আমি রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপর আমার 7 বছরের পুরনো ফেসবুক আইডিটা লগ ইন করলাম। পাসওয়ার্ড মনে ছিল না, তাই আম্মুর নাম্বার দিয়ে রিসেট করে নিলাম। সাথে সাথে নোটিফিকেশনের ঝড় শুরু হয়ে গেল। অনেকগুলো মেসেজও এসছে, সেগুলো সিন করে রিপ্লাই দিলাম। তারপর আরিয়ানদের সাথে দেখা করতে বাইরে যাব, এমন সময় আম্মু বলল, শাওন, রহিম চাচা 2 দিন হলো ছুটিতে গেছেন, তুই একটু জান্নাতকে সাথে নিয়ে বাজার করে আনতে পারবি? আচ্ছা ঠিক আছে আম্মু, তুমি ওনাকে রেডি হতে বলো। এই বলে নিচে এসে দেখি আব্বুর বাইক রাখা। আব্বুর কাছ থেকে বাইকের চাবি নিয়ে জান্নাতের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর জান্নাত বেরিয়ে আসলে বাইকে উঠতে বললেই জান্নাত বলল, আমি আপনার সাথে বাইকে গেলে লোকে কি বলবে? আপনি জান আমি রিক্সা নিয়ে আসছি। এই আপনাকে বসতে বলছে, বসুন। কে কি বলে সেটা আমি দেখে নেব। জান্নাত আর কিছু না বলে বাইকে উঠে বসলো। সে আমার থেকে অনেকটা দূরে অবস্থান করছে। বাইক স্টার্ট করতে যাব তখনই পড়ে যাচ্ছিল। তারপর ধমক দিয়ে আমাকে ধরে বসতে বললাম। এতে সে অনেকটা ভয় পেয়ে যায়। বাজারে এসে সবজি কিনছে, এমন সময় লক্ষ্য করলাম সবজিওয়ালা জান্নাতের দিকে তাকিয়ে আছে। এসব থেকে আমার খুব রাগ হলো। বাজার সেরে বাসায় ফিরে জান্নাতকে এক কাপ কফি আনতে বলে রুমে আসলাম। রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। জীবনে প্রথম কোনো মেয়েকে আমার ভালো লেগেছে, তারই ওপর শকুনের নজর। রাগে গজগজ করতে করতে কিচেনে এসে দেখি জান্নাত কফি নিয়ে বেরোচ্ছে। আমাকে আসতে দেখে কফির মগটা এগিয়ে দিল। আমি কফির মগটা হাতে নিয়ে এক চুমুক দিয়ে বুঝলাম সে খুব ভালো কফি বানায়। কিন্তু তবুও তার উপর রাগ হচ্ছিল। রাগ কন্ট্রোল করতে না পেরে কফির মগটা ফ্লোরে ছুঁড়ে মারতেই কিছু কফি ছিটকে জান্নাতের পায়ে পড়ে যায়। কফি খুব গরম থাকায় সাথে সাথে সেই জায়গা ঝলসে যায়। ধুর, এটা আমি কি করলাম? সে খুব কান্না করছে, সাথে খুব ভয় পেয়েছে মনে হয়। পাশে ডিমের খাঁচা রাখা, খাঁচা থেকে একটা ডিম ভেঙে তার ফোসা পড়ে জায়গায় লাগিয়ে দিলাম। সে খুব অবাক হয়ে আমাকে দেখছে। তার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কিচেন থেকে বেরিয়ে আসলাম। তার চোখ যেন মায়ায় ঘেরা। আমি রুমে এসে শুধু তার কথাই ভাবছি, আর নিজের উপরে খুব রাগ হচ্ছে। কিন্তু আমি তো ইচ্ছে করে ফেলতে চাইনি। না, এরপর থেকে তাকে আর বাইরে যেতে দেবো না। পরের দিন সকালে আমি দেশে ফিরেছি শুনে আবির আর মোনাফ আমাদের বাসায় আসলো। আমাকে দেখে শুরু হয়ে গেল উত্তম মাধ্যম কেলানি। এতদিন ওদের সাথে যোগাযোগ করিনি তাই খুব রেগে আছে। আবির বলছে আজ আমাকে ওদের বাসায় নিয়ে যাবে। ওই ছাড় হারামিরা, এভাবে মারছিস কেন? চল মাঠে যাই, অনেকদিন হলো হাডুডু খেলে না। ওকে চল, সিজানকে কল দিয়ে আসতে বল। ওই শালার সাথে আমাদের কিছু পুরনো হিসাব বাকি আছে। তারপর আমি সিজানকে কল দিয়ে আসতে বলে সিজান বলল আজও আসতে পারবে না। সাদিয়া নাকি সিজানকে আজ সকাল থেকে দড়ি দিয়ে বেঁধে রাখছে। আমি ওর কথা শুনে হেসে ফেললাম। সাদিয়া সিজানের 8 বছরের পুরনো গার্লফ্রেন্ড। শালা সাদিয়ার সাথে 1 বছর রিলেশন করে লন্ডনে চলে যায়। তারপর আর মেয়েটির সাথে কোনো যোগাযোগ রাখেনি। তাই সাদিয়া সিজানের উপর প্রচণ্ড রেগে আছে। আমি সিজানকে বললাম, শালা তুই এই জন্যই আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর, সাদিয়া শুধু তোকে ভালোবাসে। 7 বছর অপেক্ষা করেছিল তোর জন্য। হ্যাঁ সেটা তো করেছি, কিন্তু এখন সে আমাকে ছাড়ছে না। এদিকে বাসা থেকে আম্মু কল দিচ্ছে, সাদিয়া ফোন নিয়ে টেবিলে রেখে দিচ্ছে। অনেক রিকোয়েস্টে পর ফোনটা পেলাম। তাহলে বসে বসে গার্লফ্রেন্ডের হাতে মার খা। আমরা কি হাডুডু খেলে নিই, তারপর তোরা সাদিয়ার বিয়ে দিয়ে দেবো। বেস্ট অফ লাক বন্ধু, আল্লাহ হাফিজ। শালাই এবার বুঝবে মজা, সাদিয়াকে ও অনেক কষ্ট দিয়েছে।
হ্যাঁ, এখন চল সিজানদের বাসায়। কিন্তু তুই না বললি হাডুডুডু খেলবি? খেলবো, তার আগে সিজানকে সাদের হাতে তুলে দিই, তারপর ওরা দুজনই হাডুডু খেলবে। দোস্ত, কোঠাটা কিন্তু জোস। আমি, আবির আর মুনাফা একসাথে সিজানদের বাসায় আসলাম। এসে দেখি আন্টি সিজানের জন্য খুব চিন্তা করছেন। আমরা তাকে সিজান আর সাদিয়ার বিষয়ে সবকিছু খুলে বলি। তখন আন্টি খুব খুশি হন, এই জন্য যে তার ছেলেকে মেয়েটি কতটা ভালোবাসে। আন্টি আঙ্কেলকে কল দিয়ে বাসায় আসতে বললেন। আঙ্কেলকে আন্টি সবকিছু খুলে বললেন। আঙ্কেল বলেন সাদিয়া ওনার বন্ধুর মেয়ে। উনি কিছুদিন আগে সাদিয়ার আব্বুর সাথে কথা বলেছেন, সিজান দেশে পেলে সাদিয়াকে বউ করে ঘরে আনবেন। আঙ্কেলের কথা আমরা খুবই অবাক হই। তারপর আঙ্কেল সাদিয়ার আব্বুকে কল দিয়ে বলেন আজই সিজান আর সাদিয়ার বিয়ে দেবেন। আমরা আঙ্কেল আন্টির সাথে কথা বলে সেখান থেকে বেরিয়ে নদীর পাড়ে আসলাম। এসে দেখি সিজান গাছের সাথে বাঁধা, সাথে সিজানকে জড়িয়ে ধরে বসে আছে। বাহ সিজান, তোদের রোমান্স করার কায়দাটা তো দারুণ। আমার কথা শুনে সাদিয়া সিজানকে ছেড়ে দিয়ে আমাদের দিকে তাকালো, তারপর লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। তোরা এসে গেছিস? দোস্ত, আগে বাঁধনটা খুলে দে, হাতে প্রচণ্ড ব্যথা লাগছে। আমরা তোকে মুক্ত করতে আসিনি, বরং তোকে সারা জীবনের জন্য সাদিয়ার জেলে বন্দি করতে এসেছি। মা মা মানে? মনে হচ্ছে আজ তুই সাদিয়াকে বিয়ে করছিস। কি বলছিস? আব্বু কি মেনে নিবে? বাসায় গিয়ে দেখ, আঙ্কেল আন্টি অলরেডি তোদের বিয়ের আয়োজন করছেন। সাদিয়াকে ওদের বাসায় পৌঁছে দিয়ে সিজানকে নিয়ে ওদের বাসায় আসলাম। বিয়ের সব কাজ শেষ করে বাসায় ফিরতে রাত 12টা বেজে গেল। বাসায় সবাই ঘুমিয়ে পড়েছে। কলিং বেলটা বাজাতে জান্নাত আমাকে অবাক করে দিয়ে সাথে সাথে দরজাটা খুলে দিল। কি ব্যাপার, আপনি এখনো ঘুমাননি? না, আপনি বাইরে ছিলেন তাই জেগেছিলাম। আমি জান্নাতের খুব কাছে গিয়ে বসলাম। কেন জেগেছিলেন? জান্নাত ভয় ভয় বলল, আপনি বাইরে ছিলেন তাই। খাবার খেয়েছেন? না। ভয় পাচ্ছেন কেন? আমি বন্ধুর বিয়েতে গিয়েছিলাম, সেখানে খেয়ে এসেছি, যান গিয়ে খেয়ে নেন। আমি বলতে সে দ্রুত সেখান থেকে চলে গেল। আমি মুচকি রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে জান্নাত কফি নিয়ে আমাকে ডাকলে ঘুম থেকে উঠে তার ওই মিষ্টি মুখটা দেখে এক ঘোরের মধ্যে হারিয়ে গেলাম। জান্নাত সেটা বুঝতে পেরে কফির মুখটা টেবিলে রেখে চলে যেতে চাইলে তার হাতটা টান দিলাম। সে তাল সামলাতে না পেরে সোজা আমার বুকে এসে পড়ল। এই আপনি কি করছেন? ছাড়ুন, আন্টি দেখে ফেললে আমাকে কাজ থেকে বের করে দিবে। যেন তুমি বুঝো কিনা আমি জানি না, বাট সেদিন তুমি প্রথম দেখায় আমার অবুঝ মনটা তুমি চুরি করে নিয়েছো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। স্যার, এসব কি বলছেন? আমি একটা কাজের মেয়ে। তাতে কি, তুমি তো একটা মেয়ে। হ্যাঁ, কিন্তু শোনো, আমার জীবনের প্রথম ভালো লাগা মানুষটা হচ্ছে তুমি, আর আমি বিয়ে করলে শুধু তোমাকেই করব। এই বলে জান্নাতকে ছেড়ে দিলাম। জান্নাত দৌড়ে আমার রুম থেকে বেরিয়ে গেল। সেদিন রাগের কারণে এত ভালো কফিটা ফেলে দিয়েছিলাম, তাই দেরি না করে কফিটা খেয়ে নিলাম। হঠাৎই সিজানের আব্বু কল দিল। কলটা ধরতে আঙ্কেল বললেন আব্বু আম্মুকে নিয়ে তাদের বাসায় যেতে। আব্বুকে নাকি তিনি গালি বুঝিয়ে বলেছেন। তাই ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি রান্না অফ। আব্বু আম্মু রেডি হয়ে সোফায় বসে আছে। আমাকে দেখে আম্মু বলল, সামজা রেডি হয়ে আয়, তোর বন্ধু সিজানের আব্বু আমাদের যেতে বলেছেন। আমরা গাড়িতে ওয়েট করছি, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। আচ্ছা আম্মু। আম্মু কথাটা বলে আব্বুকে নিয়ে বেরিয়ে গেল। তখন আমি জান্নাতকে বললাম, সকালে নাস্তা করে নাও, দুপুরে আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। জান্নাত প্রথমে রাজি না হলেও আমার দমকে মাথা নেড়ে সম্মতি জানালো। আমাদের সাথে তো তাকে নিতে পারবো না, আমরা সেখানে ভাত মাংস খাবো, আর জান্নাত বাসা থেকে মাছ ভাত খাবে, সেটা কেমন দেখায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিজেরা যাই আহার করবে তোমাদের অধীনস্থদেরও তাই আহার করাবে। এছাড়া আমি তাকে পছন্দ করি। কিছুক্ষণের মধ্যেই সিজানদের বাসায় চলে আসলাম। এসে দেখি আবিররা সিজানকে জিজ্ঞেস করছে হাডুডু খেলা কেমন হলো, কিন্তু শালা চুপ করে আসে দেখে আমি বললাম, কিরে শালা বল, কাল কেমন কেটেছে তোদের? আমরা কি সেসব জানতে চাইছি নাকি? তোদের সব ঠিক হয়েছে কিনা সেটা বল। কি আর ঠিক হবে? কাল আমাকে এই ঠান্ডার মধ্যে ফ্লোরে ঘুমাতে হয়েছে, শেষ রাতে আর একটু দয়া হলো। একটু আরামে ঘুমাচ্ছিলাম, এই শালারা 6টার সময় জ্বালাতে আসছে। কাঁদিস না, ভাবির তোর উপর অনেক অভিমান জমে আছে, তার অভিমান ভাঙানোর চেষ্টা কর, তারপর দেখবি সব ঠিক হয়ে গেছে। শাওন, শুনলাম তোরা দুজন এখানে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি খুলতে চাচ্ছিস। শালা, আমাদের কি পার্টনার হিসেবে পছন্দ হয় না? বিদেশে গিয়ে না হয় পড়লেও আমরাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। এই শালা, এই প্ল্যানটা ছিল লন্ডনে থাকাকালীন, তখন তো তোরা ছিলি না। এখন সবাই মিলে বড় কোম্পানি দেওয়া যাবে। আগে সিজনদের ঝামেলাটা মিটে যাক, তারপর এসব নিয়ে ভাববো। তারপর সবাই কাজে বিজি হয়ে গেলাম। এদিকে বিকাল 4টা বেজে গেছে। ওহ শিট, জান্নাতকে রান্না করতে বারণ করে এসেছি,
সে নিশ্চয়ই এতক্ষণ না খেয়ে বসে আছে। সিজানকে বলে কিছু খাবার নিয়ে বাসায় ফেললাম, কিন্তু জান্নাতকে কোথাও দেখছি না। তার রুমে দেখে গিয়ে দেখি মুড়ির ডিব্বা বের করছে। সরি, কাজ করতে করতে তোমার কথা বলে গিয়েছিলাম। এই নাও খাবার। না, আমি মুড়ি খাবো। এই তোমাকে বলছি না এগুলো খেতে। আপনি এসব কেন করছেন? প্লিজ আমার কাছে আসবেন না। জান্নাত, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো বাসি না, আর আমাদের মধ্যে সম্পর্ক আপনার পরিবারও মেনে নিবে না। সো প্লিজ এসব বলবেন না। আমি জান্নাতের কথা শুনে খাবারগুলো টেবিলে রেখে রুম থেকে বেরিয়ে আসলাম। খুব খারাপ লাগছে। আমি তার জন্য ভালোবেসে কিছু করতে এসেছি, বাট সেই সব চাইছে না। সে যখন চাইছে না, আমিও তার কাছে যাব না। মন খারাপ করে বাসা থেকে বেরিয়ে মাঠের এক কোণে বসে সিগারেট খাচ্ছি। কিছুক্ষণ পর আবির আমার পাশে এসে সিগারেট ধরালো। বাহ, লন্ডনের একটা বিশেষ গুণ আছে বলতে হবে। যেই ছেলে সিগারেটের ধারে কাছেও যেত না, আজ সে দেশে ফিরে সিগারেট খাচ্ছে। শোন, সিগারেট খেয়ে আমি তোদের মতো আসক্ত হই না, মাঝে মাঝে খেতে হয়। এমন কিছু কারণ আমাকে সিগারেট খেতে উৎসাহ দেয়। এই প্রথম খাচ্ছি। হ্যাঁ, সেটা তো তোকে দেখেই বোঝা যাচ্ছে। কিভাবে সিগারেট ধরতে হয় সেটাও জানিস না। আজও রাত করে বাসায় ফিরলাম। জানাতে সে দরজা খুলে দিল। কোনো কথা না বলে ভিতরে চলে গেলাম। সকালে কফি নিয়ে এসেছিল, খাবো না বলতেই কোনো কথা না বলে চলে গেল। আবির, সিজান আর মুনাফকে কল দিয়ে বললাম লাইব্রেরিতে আসতে। নিরিবিলি জায়গা হিসেবে এটাই বেস্ট। শাওন, এত সকালে কিসের জন্য ডাকলি? একটু আরামে ঘুমাচ্ছিলাম। যা, তুই পড়ে পড়ে ঘুমা। আমরা তিনজনই তাহলে কোম্পানির পার্টনার হব। এমন অলস পার্টনার নিলে বিজনেস স্টার্ট হওয়ার আগেই দেউলিয়া ঘোষিত হবে। হ্যাঁ দোস্ত, ঠিক বলেছিস। তাহলে আবির আমাদের পার্টনারশিপে থাকছে না। ওই, তোকে কে বলছে থাকবো না? শাওন, কেন ডাকছিস সেটা বল। সিজনের হারুডু তো হয়ে গেছে, তাই ভাবছি কোম্পানি স্থাপনের জন্য নিবন্ধন করব। এখন বল, আমাদের কোম্পানির বাজেট কত? কারণ সব মিলিয়ে 4 জনের জন্য 60 কোটি টাকা দিয়ে স্টার্ট করাই ভালো হবে। হ্যাঁ, তাহলে 15 কোটি টাকার জন্য আব্বুর কাছেও যেতে হবে না। আমার যে ছোট বিজনেস আছে সেখান থেকেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের বাজেট 60 কোটি। এখন চল, প্রোডাক্ট আমাদের ঠিক করাই আছে, জায়গা সহ বাকি সব কিছু নির্ধারণ করে তারপর নিবন্ধন করব। সারাদিন 4 জন কোম্পানির বিষয়ে আলোচনা করতে কেটে গেল। রাতে রেস্টুরেন্টে খাবার খেয়ে বাসায় ফেললাম। আজ আম্মু এসে দরজা খুলে দিয়ে বলল, শাওন, আজ সারাদিন কোথায় ছিলি? সেই সকালে খেয়ে বেরিয়েছিস। আমি বন্ধুদের সাথে কোম্পানির সব কিছু ঠিকঠাক করে নিচ্ছিলাম, তাই কখন যে রাত হয়েছে বুঝতে পারিনি। টাকা আছে নাকি তোর আব্বুকে বলতে হবে? আমার টাকা আছে, কোম্পানির বাজেট মাত্র 60 কোটি টাকা, তাই আব্বুকে বলতে হবে না। আচ্ছা ঠিক আছে, এখন আয়, খেয়ে ঘুমাতে যা। না আম্মু, আমি রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছি। তাহলে গিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। ওকে আম্মু, তুমি গিয়ে ঘুমাও। আম্মু চলে যেতেই জান্নাতকে খুঁজছি, কিন্তু তাকে কোথাও দেখছে না। তার রুমের দিকে গিয়ে দেখি ঘুমাচ্ছে। ঘুমালে তার মুখটা একদম নিষ্পাপ মনে হয়, অনেক বেশি মায়াবী লাগে তাকে। এই মায়াবী পরীটাকে রোজ চাই স্বপ্নে, আমার কল্পনায়। সে কেন বুঝে না আমি শুধু তাকেই চাই আমারই মনে। তাকে অনেকটা সময় দেখার পর রুমে এসে ঘুমানোর চেষ্টা করছে, বাট ঘুম আসছে না। শুধু তার কথাই মনে পড়ছে বারে বারে। কিন্তু তার কি মনে পড়ে একবারও? সে কেন করে অবহেলা? একে কি বলে বিরহের সুর? এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে আম্মুর চেঁচামেচি শব্দে ঘুম ভাঙলো। মনে হচ্ছে জান্নাত কিছু একটা করছে। দ্রুত গিয়ে নিচে এসে দেখি জান্নাত গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নিচে একটা গোলাপ ফুলের টব ভেঙে পড়ে আছে। এই গোলাপ আম্মুর ফেভারিট। আব্বু এটা লন্ডন থেকে এনেছিল। আমি আম্মুর কাছে গিয়ে বললাম, কি হয়েছে আম্মু, এটা ভাঙলো কিভাবে? দেখ না, এই মেয়েটা আমার ফেভারিট ফুলের টবটা ভেঙে ফেলেছে। আমি কিছুদিন হলো লক্ষ্য করছি মেয়েটা মন দিয়ে কোনো কাজই করছে না। আচ্ছা আম্মু, আমি এটা বাগানে নিয়ে গিয়ে গেড়ে দিচ্ছি। এই বলে জান্নাতকে বললাম গাছটি তুলে নিয়ে আসতে। সে গোলাপ গাছটি তুলে নিয়ে আমার সাথে বাগানে আসলো। আমি তার হাতটা থেকে গাছটা নিয়ে নিচে রেখে তার গালে হাত রাখলাম। আম্মু থাপ্পড়টা খুব জোরে মেরেছে। তার গালে 4 আঙ্গুলের দাগ পড়ে গেছে। সে কিছুক্ষণ নীরব থেকে বলল, প্লিজ হাতটা সরান, এসব আমার একদম ভালো লাগে না। দাঁড়াও না চুপ করে, তোমার এই সুন্দর গালে দাগ পড়ে গেছে। প্লিজ হাত সরান। আমি জান্নাতের কথায় কান্না দিয়ে তার গালে হাত দিয়ে বলে দিয়েছিলাম। হঠাৎই জান্নাত খুব রেগে ঠাস করে আমার গালে চড় বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে গোলাপ গাছটা পুঁতে দিয়ে আর এক মুহূর্ত দেরি না করে চলে আসলাম। আমি তার কাছে যাই, এটা সে পছন্দ করে না। আর যাব না, আমি থাকবোই না এই বাড়িতে। কিছুদিনের মধ্যে কোম্পানির কাজ শেষ হয়ে গেলেই এই বাড়ি থেকে চলে যাব। তার আশেপাশে থাকলে তাকে না দেখে থাকা অসম্ভব।
ফ্রেশ হয়ে বসতেই সিজন কল দিয়ে বলল আমাদের কোম্পানি সরকারি অনুমোদন পেয়ে গেছে, কাল থেকে কাজ শুরু করা যাবে। ওরা সবাই এখন আমাদের এখানে আসছে। আম্মুকে সে কথা জানাতেই খুব খুশি হয়েছে। শাওন, আমাদের কোম্পানির পাশে যে বিল্ডিংটা আছে সেটা ভাড়ায় পেয়ে গেছি, সেখানেই বিজনেস স্টার্ট করব। তারপর একটা ভালো জায়গা জমি কিনে নিজেদের বিল্ডিংয়েই স্থানান্তর করব। তোর প্ল্যানটা খুব ভালো। তোরা একটু ওয়েট কর, আমি সেই মূলধন বাজেটিংয়ের খাতাটা নিয়ে আসি। দোস্ত, সেই সাথে 1 কাপ করে কফি আর বিস্কুট হলেই জমে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। কিচেনে এসে জান্নাতকে 4 কাপ কফি বানাতে বলে চলে আসলাম। আসার সময় লক্ষ্য করলাম তার চোখের কোণে পানি জমে আছে। কিছুক্ষণ পর কফি নিয়ে উপরে যেতে চাইলে আমি তার পদার্থকে ট্রেটা নিজের হাতে নিলাম। এ কি আপনি কেন নিচ্ছেন? যান, আমি দিয়ে আসছি। কোনো প্রয়োজন নেই, আমি নিয়ে যেতে পারবো। আপনি আপনার কাজ করুন। আমার মুখে আপনি শুনে সেজন্য আকাশ থেকে বলল। আমি সেটা বুঝো না বোঝার মতো করে রুমে এসে সবাইকে কফি আর বিস্কুট দিলাম। বিকেলে মাঠে যাওয়ার সময় জান্নাত আমার সামনে এসে দাঁড়ালো। আমি কিছু না বলে পাশ কাটিয়ে চলে আসলাম। আজ সিজান্তের সাথে হাডুডু ম্যাচ, যেভাবে হোক আমাদের জিততেই হবে। এভাবে চলে যাচ্ছে দিনগুলো। আমাদের কোম্পানিটাও অনেক দাঁড়িয়ে গেছে। অন্যদিকে আমি প্রতিদিনই জান্নাতকে এড়িয়ে চলছি। আমার এমন ব্যবহারে জান্নাত লুকিয়ে লুকিয়ে কান্না করে, কিন্তু কাউকে সেটা বুঝতে দেয় না। এদিকে আমি আর পারছি না তাকে এভাবে কষ্টের মধ্যে রাখতে। শাওন, আজকের কাজ তো শেষ, তুই এখন ডেস্কে বসে কি করছিস? চল বাসায় চলে যাই। হ্যাঁ, আবিরা কি চলে গেছে? হ্যাঁ, ওরা এইমাত্র বেরিয়ে গেল। তাহলে আমরা চলে যাই। আবির আর মুনাফের বাসা একদিকে, আমার আর সিজানের বাসা কাছাকাছি, তাই আমরা দুজন একসাথেই চলি। বাসায় ফিরে কলিং বেল বাজাতেই জান্নাত এসে দরজা খুলে দিয়ে চলে গেল, কারণ সে জানে আমি আর তার সাথে কথা বলবো না। জান্নাত তার রুমে গিয়ে একা একা কাঁদছে। এদিকে আমি আজ রুমে না গিয়ে জান্নাতের রুমের দিকে যাচ্ছি, আর তাকে কষ্ট দিতে চাই না। এসে দিকে জান্নাত হাত দিয়ে চোখের পানি মুছছে। আমি ধীরে ধীরে তার কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি যে রুমে ঢুকেছি তা সে খেয়াল করেনি, তাই জড়িয়ে ধরতে পেছন ফিরে তাকিয়ে আবারও মুখ ঘুরিয়ে নিল। অবাক করার বিষয় হলো সে আমাকে সরে যেতে বলল না। তাহলে কি জান্নাত সত্যি চায় আমি তাকে সারা জীবন এভাবেই জড়িয়ে রাখি? আমি জান্নাতকে সামনে দাঁড় করিয়ে চোখের পানিটুকু মুছে দিতেই সাথে সাথে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। জান্নাতের শরীর শীতে কাঁপছে, গায়ে শুধু সালোয়ার কামিজ। কিছুদিন আগে ওর জন্য একটা সোয়েটার কিনে রেখেছিলাম, কিন্তু সেটা দেওয়া হয়নি। আমি জান্নাতকে ছাড়িয়ে সেখানে দাঁড়িয়ে থাকতে বলে দ্রুত রুমে এসে ওয়ার্ড্রোব থেকে সোয়েটারটা বের করে নিয়ে জান্নাতকে দিলাম। জান্নাত প্রথমে সেটা নিতে না চাইলেও জোর করে পরিয়ে দিলাম। তুমি নিশ্চয়ই খাবার খাওনি, আমি জানি। বিছানা বসে আমি এক্ষুনি আসছি। জান্নাতকে বসে রেখে কিচেন থেকে আমাদের দুজনের জন্য খাবার নিয়ে এসে জান্নাতকে তুলে খাইয়ে দিলাম। জান্নাত এতে কোনো বাধা দিল না। আজ তাকে যেন ছোট্ট একটা বাচ্চার মতো লাগছে। আমি কত কিছু করছি সে শুধু নিঃস্ব হয়ে দেখছে। জান্নাতকে খাইয়ে দিয়ে ঘুমাতে বলে রুমে চলে আসলাম। আজ খুব খুশি খুশি তাকে নিয়ে ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে জান্নাত আমার জন্য কফি নিয়ে আসলো। অর্ধেকটা খেয়ে তার দিকে বাড়িয়ে দিলাম, কিন্তু সে নিচ্ছে না। কি হলো নাও? ও বুঝেছি, আমার এটাও কেন তুমি খাবে? জান্নাত আমার কথা শুনে মন খারাপ করে কফির মগটা হাতে নিল। আমি তাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। সে কফি খাচ্ছে আর আমি তাকে দেখছি। উফ, তার ঠোঁটে যখন কফির মগ স্পর্শ করে তখন আমার মনে সুনামি সে সব কিছু এলোমেলো করে দেয়। জান্নাত কফি খাওয়া শেষ করতে আমি তাকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। তবে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে আসতে আবির বলল, শাওন, এই ফাইলটা একটু দেখ তো। এটা কিসের ফাইল? কাল যে কন্ট্রাক্ট পাওয়ার জন্য কথা, এটা তারই ফাইল। আমি দেখে নিয়েছি, তুই একবার দেখে নে, তাহলেই হবে। আচ্ছা দে। সারাদিন অফিসের কাজ করে খুব ক্লান্ত হয়ে বাসায় ফিরলাম। আজ কলিং বেল দিতে আম্মু সে দরজা খুলে দিল, কিন্তু এত রাতে তো আম্মু ঘুমিয়ে পড়ে। প্রতিদিন জান্নাত খুলে দেয় দরজা। আম্মু তুমি এত রাতে? জান্নাত কোথায়? ওকে আমি বাসা থেকে বের করে দিয়েছি। আমার কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আম্মু কি বলছো? তুমি জান্নাতকে কেন বের করে দিয়েছো? তুই ওই কাজের মেয়েটার সাথে প্রেম করবি আর আমি সেগুলো বসে বসে দেখব? আমি তোদের মধ্যে যা যা হয়েছে সব কিছুই দেখেছি। শেষ পর্যন্ত তুই একটা কাজের মেয়ের সাথে। আম্মু কাজের মেয়ে তাতে কি হয়েছে? মেয়েটা তো খুব ভালো আর দেখতে খুব সুন্দর, তাহলে প্রবলেম কোথায়? ওর সৌন্দর্যের মায়ায় পড়েই তুই এসব বলছিস। ওই মেয়েটাকে পুত্রবধূ হিসেবে আমি কোনোদিনও মেনে নিব না। তুই ওকে ভুলে যা। আমি তোর আব্বুর সাথে কথা বলে সুন্দরী আর বড় ঘরের মেয়ে দেখে তোকে বিয়ে করাবো। আম্মু তুমি জান্নাতকে তাড়িয়ে দিয়ে ঠিক করনি। তুমি ভাবছো জান্নাতকে তাড়ালেই আমি অন্য কাউকে বিয়ে করব? কোনোদিনও না। আমি শুধু জান্নাতকে ভালোবাসি। শাওন, তুই কি মায়ের কথার অবাধ্য হবি? না, আমি এই জন্যই জান্নাতকে বিয়ে করব।
তুমি একদিন নিজের ভুল ঠিকই বুঝতে পারবে, কিন্তু সেদিন আর আমাকে তুমি ফিরে পাবে না। ভালো থেকো, আল্লাহ হাফেজ। তুই এত রাতে কোথায় যাচ্ছিস? তোমার পুত্রবধূকে খুঁজতে। আমি অনেকবার ডাকলাম, আমি শুনিনি। বাইরে এসে ভাবছি আমি আমার জান্নাতকে কোথায় খুঁজে পাবো। কোনো উপায় না পেয়ে গাড়ি নিয়ে সিজানের বাসার সামনে এসে কল দিলাম। সিজান বেরিয়ে এসে অনেকটা রাগ মিশ্রিত কণ্ঠে বলল, শালা আসার আর সময় পেলি না? তোর জন্য কি শান্তিতে হাডুডুও খেলতে পারবো না? এ কি, তুই কাঁদছিস কেন? কি হয়েছে বলতো? তারপর সিজানকে সবকিছু খুলে বললাম। সিজান বলল কাল সকালে মিলে সবাই মিলে জান্নাতকে খুঁজে বের করবে, এখন ওদের বাসায় থেকে যেতে। আমি কিছুক্ষণ ভেবে সিজানের বাসায় থেকে গেলাম। আজ প্রায় 7 দিন হয়ে গেল জান্নাতকে খুঁজছি, কিন্তু তার কোনো খোঁজ পাচ্ছি না। জান্নাত, তুমি তো জানতে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার জন্য একটা ছোট ক্লু রেখে যেতে পারতে তোমাকে খুঁজে পাওয়ার জন্য। আবির আমাকে সান্ত্বনা দিচ্ছে জান্নাত করে ঠিকই খুঁজে বের করবে। হঠাৎ আমার মনে হলো জান্নাতের ফেলে দেওয়া খামটির কথা। সেই খামটি আমার ড্রয়ারেই রাখা আছে, তাই দেরি না করে দ্রুত বাসায় ফিরে খামটা খুলে দেখি সেখানে লেখা, প্রিয় শাওন, প্রিয় তুমি আমার ভালোবাসা, আমার স্বপ্নের রাজকুমার শুধু তুমি। তোমাকে ইন্টার ফার্স্ট ইয়ারে প্রথম দেখাই ভালো লেগে যায়, তারপর তোমাকে অনেকবার বলতে চেয়েও পারিনি। হঠাৎ তুমি লন্ডনে চলে গেলে, তার প্রায় 6 বছর পর এই বাড়িতে কাজের মেয়ে হয়ে আসে। একদিন তোমার রুম পরিষ্কার করতে গিয়ে দেওয়ালে তোমার ছবি দেখে খুব কেঁদেছিলাম, কারণ আমি জানতাম তোমাকে কোনো দিন পাবো না। পরিস্থিতি আজ আমাকে তোমাদের বাসার কাজের মেয়ে বানিয়ে দিয়েছে। প্রিয়, তুমি হয়তো জানতেই পারবে না, কেউ তোমাকে খুব বেশি ভালোবাসতো, তোমাকে খুব করে কাছে পেতে চাইতো। হয়তো তোমার ভালোবাসা ভিন্ন দেশি কোনো মেয়ে হবে, কিন্তু যদি কখনো জানতে পারো তাহলে প্লিজ একবার আমার সাথে দেখা করতে এসো। আরও অনেক কথা ছিল তোমাকে বলার, কিন্তু এত কথা তো আর কথায় লিখে প্রকাশ করা যায় না। ভালো থেকো প্রিয়। চিঠিতে এতটুকুই লেখা ছিল, হয়তো লিখতে গিয়ে গুছিয়ে উঠতে পারিনি। সে ভেবেছে চিঠিটা কোনোদিন আমার কাছে পৌঁছবে না, তাই লেখাটা সমাপ্ত না করেই রেখে গিয়েছিল। খামের ভেতর ছোট্ট একটা চিরকুট রাখা, সেখানে একটি ঠিকানা দেয়া আছে, হয়তো সেখানে গেলে আমার জানটাকে ফিরে পাবো। খামটা পকেটে ঢুকে রুম থেকে বেরিয়ে নিচে আসতে আম্মু সামনে এসে দাঁড়ালো। শাওন, তুই এতদিন কোথায় ছিলি? চোখ মুখ দেখে মনে হচ্ছে ঠিকমতো খাবার খাস না। বস, আমি খাবার খাইয়ে দিচ্ছি। লাগবে না তোমাদের খাবার। সত্যি যদি আমার কথা ভাবতে তাহলে আমার জান্নাতকে তাড়িয়ে দিতে না। আর কিছু না বলে দ্রুত বাসা থেকে বেরিয়ে আসলাম। গাড়ি নিয়ে চলছি উত্তরার উদ্দেশ্যে। চিরকুটের ঠিকানায় গেলে আমি তাকে খুঁজে পেতে পারি। ঢাকা শহরে যানজট সমস্যার কারণে জান্নাতের ঠিকানায় পৌঁছাতে প্রায় 3 ঘন্টা লেগে গেল। আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞাসা করে জান্নাতের বাসা দিকে যাচ্ছিলাম। হঠাৎ দেখি একটা মেয়ে আনমনা হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সামনে একটি ম্যানহোলে ঢাকনা ওঠানো। মেয়েটি ম্যানহোলে পড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমি তার হাতটা টেনে ধরলাম। মেয়েটি ঘাবড়ে গিয়ে আমার দিকে তাকালো। সাথে সাথে তার দুচোখ বেয়ে বৃষ্টি নামলো, কারণ মেয়েটার কেউই নাই, সেই ছিল জান্নাত। আশেপাশে তেমন লোকজনও ছিল না, জায়গাটা খুবই নির্জন বলা যায়। আমি জান্নাতকে সামনে পেয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। জান্নাত আমার বুকে মুখ লুকিয়ে কাঁদছে। কিছুক্ষণ এভাবে থাকার পর জান্নাত আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে লাগলো। আমি গিয়ে জান্নাতের হাত টেনে ধরলাম। জান্নাত, যেও না প্লিজ। তুমি সেদিন চলে যাওয়ার পর তোমাকে অনেক খুঁজেছি। কেন খুঁজেছেন আমাকে? যখন বাসা থেকে অপমান করে বের করে দিয়েছিলেন সেদিন মনে ছিল না? প্লিজ আপনি চলে যান এখান থেকে। আমি কারো কটু কথা শুনতে বাধ্য নই। আমি কখনো সম্পদ দেখে আপনাকে ভালোবাসিনি, সো প্লিজ চলে যান। জান্নাত, আমি কি কখনো বলেছি তুমি আমাদের সম্পদ দেখে আমাকে ভালোবেসেছো? আমি সবটা জেনেই তোমাকে ভালোবেসেছি, ভালোবেসে সারা জীবন তোমার পাশে থাকতে চেয়েছি। তাহলে তুমি কেন আমায় ফিরিয়ে দিচ্ছ? তাহলে কি তোমার লেখা খামটা মিথ্যে ছিল? খাম? সেটা আপনি কোথায় পেলেন? তুমি আমাকে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে ভালোবেসে এসেছো, সেটা কি সত্যি? তাহলে এখন যখন আমরা দুজন দুজনকে ভালোবাসি, তাহলে প্রবলেম কোথায়? কারণ আপনার আম্মু চান না আপনি আমাকে বিয়ে করেন। এছাড়াও আমার পরিবার সবকিছু জানার পর আপনার সাথে আমার বিয়ে দিবে না। আমি জান্নাতের হাত ধরে চোখে চোখ রেখে বললাম, তাহলে আমাকে ওনাদের কাছে নিয়ে চলো, আমি তাদের সব বুঝিয়ে বলবো। কিন্তু প্লিজ জান্নাত, আমাকে ছেড়ে যেও না। আচ্ছা ঠিক আছে, তার আগে চলুন। আপনি নিশ্চয়ই না খেয়ে আছেন, চোখ দেখে মনে হচ্ছে এই কয়দিন রাতে ঠিকমতো ঘুমানো নেই। প্লিজ কিছু খেয়ে নিন। হ্যাঁ খেতে পারি, তবে তোমাকে আমার সাথে খেতে হবে। আচ্ছা খাবো, এখন চলুন। আমি জান্নাতের কপালে চুমু খেয়ে বললাম, হ্যাঁ চলো। দুজনে একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে নিলাম। তারপর জান্নাতের সাথে ওদের বাসায় যেতে সবাই খুব রাগি চোখে আমার দিকে তাকালো। ও সরি, আপনাদের বলা হয়নি, জান্নাতের আব্বু 2 বছর আগে একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এর আগে জান্নাতের পরিবারের অবস্থা অনেকটাই সচ্ছল ছিল, কিন্তু উনি মারা যাওয়ার পর থেকে তাদের পরিবারের দুর্ভোগ নেমে আসে। জান্নাত তার পড়াশোনা চালিয়ে যেতে বাধ্য হয়ে আমাদের বাড়িতে কাজ করে। জান্নাত ইশারায় তার আম্মুকে দেখিয়ে দিল। ওনাকে সালাম দিয়ে বললাম,
আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বাবা, তুমি কেমন আছো? শরীরের অবস্থা দেখে মনে হচ্ছে খাওয়া দাওয়া ঘুম হয়নি। জি আন্টি, জান্নাত চলে আসার পর থেকে ওকে খুঁজতে গিয়ে এমন হয়েছে। আন্টি প্লিজ, আম্মুর এমন ব্যবহারের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি সেই সময় অফিসে না থাকলে এসব কিছু হতে পারতো না। প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি ভেবেছিলাম তুমি খুব খারাপ ছেলে, কিন্তু না বাবা, তুমি খুবই ভালো ছেলে। তাই আমার মেয়েটা বাসায় ফিরে তোমার জন্য অনেক কেঁদেছে। আন্টি, আমি জান্নাতকে বিয়ে করতে চাই। আচ্ছা ঠিক আছে বাবা, এই বিয়েতে আমরা সবাই রাজি, কিন্তু তোমার পরিবার তো জান্নাতকে মেনে নিবে না। আন্টি সেটা আমি দেখছি, আর আমি জান্নাতকে নিয়ে গেলে আম্মু কিছুতেই ওকে বের করে দিতে পারবে না। আপনারা সবকিছুর আয়োজন করুন, আমি বিকেলে আমার 3 বন্ধু আর কাজী সাহেবকে নিয়ে আসবো। এখন আমি আসি, আল্লাহ হাফিজ। এই দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। আমি সেখানে দাঁড়িয়ে গেলাম, তখনই জান্নাত আমাকে তার রুমে নিয়ে গেল। এরপর আমার কাছে এসে গলা জড়িয়ে ধরল। এই কি করছো? এই একদম চুপ, আপনি কোনো কথা বলবেন না। আমি জান্নাতের নাকের উপর নাক রেখে বললাম, তাহলে আসো একটু আদর করি। এই জানতো আমার অনেক কাজ বাকি আছে, আজ না আমাদের বিয়ে। ও হ্যাঁ, আজ তো আমাদের বাসর রাত। জান আপনি খুব দুষ্ট। বউ, এখনো তো ট্রেলার দেখলে না, ফুল মুভি দেখবে বাসর রাতে। জান্নাত লজ্জা পেয়ে রুম থেকে বেরিয়ে গেল। বিকেলে বন্ধুদের নিয়ে বিয়ে করতে আসলাম। 8 লক্ষ টাকা দেনমোহর রেখে বিয়ে সম্পন্ন হলো। বিয়ের পর গাড়িতে জান্নাত আর আমি পাশাপাশি বসে আছি। এমন সময় জান্নাত বলল, এই আম্মু যদি আমাদের মেনে না নিয়ে বাড়ি থেকে বের করে দেয় তাহলে কি হবে? আম্মু বের করে দেওয়ার আগে তুমি চলে আসার পর স্বেচ্ছায় আমি বাড়ি ছেড়ে এসেছি। কি বলছেন? তাহলে এখন আমরা কোথায় থাকবো? কেন, আমাদের নতুন বাড়িতে। কোম্পানি স্টার্ট করার পর আমি একটা ফ্ল্যাট কিনেছি, যা তোমাকে বলা হয়নি। আজ থেকে আমরা সেখানে সংসার বাঁধবো। এরপর সে আর কিছুই বললো না। ফ্ল্যাটে এসে ব্যাগ থেকে একটি গোলাপি 3 পিস বের করে জান্নাতকে দিলাম। আমি লন্ডনে থাকতে সবার জন্য কিছু ড্রেস কিনে রেখেছিলাম। এটা আমার বইয়ের জন্য কিনে রেখেছিলাম। জান্নাত এত দামি 3 পিস দেখে বলল, এই এটা আমি পরতে পারবো না, প্লিজ। আমার দামি পোশাক পরতে একটুও ভালো লাগে না। জান্নাত, স্বামীর সামর্থ্য অনুযায়ী তার স্ত্রীকে কোরপোষ একজন স্বামীর কর্তব্য। এটা আমি আমার বইয়ের জন্য খুব শখ করে লন্ডন থেকে এনেছি। প্লিজ জান্নাত, আজ আমাদের বাসরাত, তুমি এই ড্রেসটি পরলে তোমাকে খুব সুন্দর লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি পরবো। আপনি একটু ওয়েট করুন, আমি এক্ষুনি আসছি। জান্নাত চলে গেলে আরও কিছু ড্রেস বের করে ওয়ার্ড্রোবে রেখে দিলাম। কিছুক্ষণ পর জান্নাত বের হতেই আমি তাকে কোলে তুলে নিলাম। এই কি করছেন? জান্নাত, তোমাকে ড্রেসটা একদম গোলাপি পরীর মতো লাগছে। ও জান, কাছে এসো, তোমাকে খুব আদর করতে ইচ্ছে করছে। এই থামুন তো, আমার খুব লজ্জা লাগছে। তাই চলো, আজ তোমার সব লজ্জা শেষ করে দেব। এ বলে বিছানায় বসে জান্নাতকে কোলে তুলে নিলাম। তারপর ধীরে ধীরে তার ওই গোলাপি মিষ্টি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। জান্নাতকে আজ এতটাই সুন্দর লাগছে যে আমি নিজেকে কোনোভাবে আটকে রাখতে পারছি না। দুজনে আউট অফ কন্ট্রোল হয়ে এক নতুন রচনা ইতিহাস করলাম। আপনারা বিয়ের পর বাসর করে ইতিহাসটা জেনে নিন। পরদিন সকালে ঘুম ভাঙলে দেখি জান্নাত পাশে নেই। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি জান্নাত কিচেনে রান্না করছে। আমি গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে দেখছি পাগলিটা কি করছে। কাল কিছু গরুর মাংসের প্রয়োজনীয় মশলা এনে রেখেছিলাম। জান্নাত সেগুলো রান্না করতে চাইছে, কিন্তু প্রেশার কুকারে কতটুকু পানি দেবে কিছুই বুঝতে পারছে না। আমি গিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। জান্নাত চমকে দিয়ে আমার দিকে তাকালো, তারপর পারছে না বলে লজ্জায় মাথা নিচু করে নিল। আমি তাকে জড়িয়ে থাকা অবস্থায় পাশে থাকা জগ হাতে নিয়ে পরিমাণ মতো সব কিছু দিয়ে গ্যাসের চুলা অন করে দিলাম। জান্নাত সবটা চুপচাপ দেখছে। সবশেষে জান্নাতকে আমার দিকে ফিরে তার গায়ে হাত রেখে বললাম, এই এতে লজ্জা পাওয়ার কি আছে? তুমি যেটা পারবে না সেটা আমাকে বলবে। শোনো, আমি তোমার স্বামী, তাই যে কোনো প্রবলেম আমাকে জানাবে। আমি যতটুকু পারবো তোমার কাছে সাহায্য করব। লজ্জা পাওয়ার কিছুই নেই, ঠিক আছে? আসলে আমি কোনোদিন প্রেসার কুকার ব্যবহার করিনি তো, তাই বুঝতে পারিনি। আমি তো আগে রান্নাও করতে পারতাম না, আপু মারা যাবার পরে আম্মুর কাছে শিখেছিলাম। জান্নাত কথাগুলো বলার সময় তার চোখে পানির কণা জমে হয়েছিল। আমি আলতো করে সেগুলো মুছিতে জান্নাতকে বুকে জড়িয়ে বললাম, এই তুমি আবারও কাঁদছো? আমি কি তোমাকে বকেছি নাকি? না, আসলে আপুর কথা মনে পড়েছিল তো, তাই। বুঝেছি। তুমি এখন রান্নায় মন দাও, আমি এখানে আছি। যেটা পারবেন আমি শিখে দেবো। আমি গিয়ে সেখানে রাখা একটা টুলের উপর বসলাম। কিছুক্ষণ পর জান্নাত বলল রান্না শেষ। আমি জান্নাতকে বললাম এখানে খাবার দিতে। জান্নাত খাবার বাড়তে গিয়ে দেখলো খাওয়ার জন্য প্লেট একটাই। সে আমার সাথে একসাথে খেতে চেয়েছিল। জান্নাত মুড অফ করে প্লেটে খাবার বেড়ে আমার সামনে রাখলো। আমি জান্নাতের এমন আচরণে মুচকি এসে জান্নাতকে বললাম, কি ভাবছো প্লেট একটা? আমি জেনে শুনে একটা প্লেট এনেছি, আমরা দুজন একসাথে খাবো, তাই মন খারাপ না করে এদিকে আসো।
আজ তোমাকে আমার এঁটো ভাতই খাওয়াবো। জান্নাত মুচকি এসে আমার পাশে এসে বসলো। আমি মাংসের ঝোল নিয়ে ভাত মেখে জান্নাতের মুখের সামনে ধরতেই সে লজ্জায় চোখ বন্ধ করে খেয়ে নিল। জান্নাত, আমাকে খাইয়ে দিবে? আমার খুব ইচ্ছে আমি বউকে আদর করে খাইয়ে দিব, সে আমাকে খাইয়ে দিবে। আচ্ছা ঠিক আছে দিব। এই বলে জান্নাত হাত ধুয়ে এসে আমাকে খাইয়ে দিল। বিয়ের পর 2 দিন অফিসে যাইনি, তাই আজ ভাবছি অফিস থেকে ঘুরে আসবো। জান্নাতকে বললাম সে যেন একা বাসার বাইরে বের না হয়। তারপর অফিসে এসে কাজ করছি। সিজান এখনো আসেনি। আমি যাওয়ার 8 ঘন্টা পর সিজান অফিসে আসলো। কিরে শালা, আজ এত লেট? বউকে খাটের সাথে বেঁধে রাখছিল নাকি? শালা বিয়ে করেছি 2 দিন হলো, ভাবিকে কিছুদিন সময় দিবি, সেটা না করে অফিসে কি করছিস? বাসায় থাকতে ভালো লাগছিল না, তাই চলে আসলাম। কেন, ভাবি কি খুব বেশি প্যারা দেই? হারামি, আমি কি তোর মতো নাকি 7 বছর গার্লফ্রেন্ডকে কষ্ট দিয়ে বিয়ের রাতে খেলানি খাবো? কিরে, তোরা দুজন কি নিয়ে ঝগড়া করছিস? কালাতে সাদিয়া ওকে খাটের সাথে বেঁধে রাখছিল, তাই নিয়ে মজা নিচ্ছি। ওর কপালে বউয়ের হাতে মার খাওয়াই লেখা আছে। হাসছিস হাস, তোকে যে রিবা ভাবি সারা রাত রুমের বাইরে দাঁড় করে রেখেছে সেটা তো আর আউন জানে না। হয়েছে, আর কারো গোপন কথা ফাঁস করা লাগবে না। কাজে মনোযোগ দে। কিছুদিন পর আমাদের কোম্পানি বেশ বড় একটা ডিল করবে, সেদিকে খেয়াল রাখ। আল্লাহ চাইলে আমরা অতি শীঘ্রই সফল হতে চলেছি। হ্যাঁ, আমাদের এই ডিলটা যেভাবে হোক পেতে হবে। তো লেটস গো ফ্রেন্ড, সবাইকে ভালোভাবে কাজ করতে হবে। ওদের বলে দে কাজটা সম্পূর্ণ হলে সবার বেতন বাড়িয়ে দেওয়া হবে। সে সাথে আমরা একটি পাবলিক লিমিটেড কোম্পানির জন্য আবেদন করতে পারি। তারপর সবাই কাজে বিজি হয়ে পড়লাম। এখন অনেক রাত করে বাসায় ফিরতে হয়, তাই জান্নাতকে খুব বেশি সময় দিতে পারি না। প্রায় 1 মাসের পরিশ্রমে আমাদের ডিলটা ফাইনাল হলো। সকলে ডিলটা পেয়ে খুবই খুশি। এই খুশিতে সবার বেতন কিছুটা করে বাড়িয়ে দিলাম। জান্নাতকে আনন্দের সংবাদটা দিয়ে তাড়াতাড়ি মিষ্টি নিয়ে বাসায় ফিরলাম। কিন্তু বাসায় এসে যা দেখলাম তাতে আমার সব আনন্দ নিমিশে শেষ হয়ে গেছে। বাসায় এসে বেডরুমে ঢুকে দেখি জান্নাত খাটে বসে ফুপিয়ে কান্না করছে। বিছানায় কিছু ফটো পড়ে আছে। ফটোগুলো হাতে নিয়ে দেখি আমাদের ডিলটা যে কোম্পানির সাথে হয়েছে সেই কোম্পানির এমডির সাথে আমার ছবি কেউ এডিট করে দিয়েছে। ফটোগুলো একটা মিটিং থেকে নিয়ে এডিট করা হয়েছে। জান্নাত হয়তো এই জন্যই কাঁদছে। আমি জান্নাতের কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখতে এক ঝটকায় ছড়িয়ে নিল। একদম আমার শরীরে স্পর্শ করবেন না। কথাটা বলেই অন্য রুমে গিয়ে ভেতর থেকে দরজা আটকে দিল। এমন একবার ডাকার পরও আর কোনো রেসপন্স পেলাম না। জান্নাত, তুমি আমাকে অবিশ্বাস করছো, সেটা ভেবে আমার খুবই কষ্ট হচ্ছে। কে আমার জান্নাতকে সব ভুলভাল ফটো দেখিয়েছে। যেভাবে হোক জান্নাতকে বোঝাতে হবে এই ছবিগুলো এডিট করা, কিন্তু কীভাবে করবো বুঝতেই পারছি না। রাতে জান্নাতকে অনেকবার ডাকার পরে শুনলো না। তারপর খুব মাথা ব্যথা করছিল, তাই রুমে এসে ঘুমিয়ে গেলাম। এভাবেই কিছুদিন কেটে গেল। জান্নাত আর আমার সাথে কথা বলে না, খাবার টেবিলে বেরিয়ে রেখে চলে যায়। আমার তাকে ছাড়া একটু ভালো লাগে না। একদিন সকালে ঘুম ভাঙতে দেখি জান্নাত আমার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে। আমাকে উঠে দিকে অন্যদিকে তাকালো। আমি ডান হাতে জান্নাতের হাত টেনে ধরতেই ছাড়িয়ে নিল। তারপর যে রুম থেকে বেরিয়ে যাবে এমন সময় আমি জান্নাতকে বললাম, আল্লাহর কসম লাগে জান্নাত, আমার কথাটা প্লিজ শুনে যাও। আপনার কোনো কথা শোনার ইচ্ছা আমার নেই। আল্লাহর কসম দিয়েছেন, তাই যা বলার তাড়াতাড়ি বলুন। জান্নাত প্লিজ বিশ্বাস করো, এটা এডিট করা ছবি। উনি আমাদের যিনি কাজ দিয়েছেন তার মেয়ে। কোম্পানির এমডি দেশে ছিলেন না, তাই ওনার সাথে আমার একটা মিটিং হয়েছিল। সেখান থেকে কেউ ছবিটা এডিট করে তোমাকে দেখিয়েছে। প্লিজ জান্নাত, আমি শুধু তোমাকে ছাড়া আর কোনো মেয়ের সাথে কোনো রকম সম্পর্ক রাখিনি। কি বলছেন এটা? আপনাদের মিটিংয়ের ফটো তাহলে এইগুলো লন্ডন থেকে কিভাবে আসলো? আমি জান্নাতের কথা শুনে অবাক হয়ে গেলাম। কি বলছো? এগুলো লন্ডন থেকে এসছে? নিশ্চয়ই কেউ তোমাকে বোকা বানাচ্ছে। আচ্ছা, এই ফটোগুলো তোমার কাছে কিভাবে এসছে? জ্যাক নামের কেউ কুরিয়ার করে পাঠিয়েছে। সরি, না বুঝে আমি আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। জ্যাক? ওকে আমি দেখে নেব। এই জান্নাত, অনেক শীত লাগছে, একটু সে জড়িয়ে ধরো না। জান, আপনি সব সময় এমন করেন। কি করব বলো, কতদিন হয়ে গেল আমার জানটাকে জড়িয়ে ধরে ঘুমাই না। ওসব পরে হবে, তার আগে আপনি কিছু খেয়ে নিন। ঘরে কিছু ওষুধ রাখা আছে, সেগুলো খেয়ে তারপর জান্নাত আমাকে খাবার তুলে খাইয়ে দিল, সাথে নিজেও খেলো। সেও নিশ্চয়ই সকাল থেকে কিচ্ছু খায়নি। খাওয়া শেষ হতে চলে যেতে চাইলে তার হাত ধরে টেনে আমার কাছে নিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরলাম। এই কি করছেন? ছাড়ুন, পেটগুলো রেখে আসতে হবে। ওষুধও তো খাননি এখনো। এই, তোমার স্বামী এতটা বোকা না, বুঝলে? এখানে চুপ করে শুয়ে থাকো। তুমি পাশে থাকলে আমি এমনিতেই ভালো হয়ে যাব। আমার জ্বরের ওষুধ না তুমি। আচ্ছা জানো, তুমি কি আমাকে তুমি করে বলতে পারো না? আমার আপনাকে আপনি করে বলতেই ভালো লাগে। কিন্তু আমার একদমই ভালো লাগে না। এরপর থেকে আমাকে তুমি করে বলবে। আচ্ছা ঠিক আছে, বলবো। এখন ঘুমান তো। অসুস্থ হলে কেউ এত কথা বলে? তারপর আর কোনো কথা না বলে জান্নাতের কপালে আলতো করে চুমু খেয়ে ঘুমিয়ে পড়লাম। দুপুরে জ্বর অনেকটাই কমে গেছে, তাই উঠে গোসল করে নিলাম।
কিছুক্ষণ পর আবির আর সিজান আসলো। শাওন, তোর কি হয়েছে? আজ অফিসে গেলি না? আজ সকাল থেকে জ্বর, তাই অফিসে যাইনি। শাওন, শুনলাম তোর আম্মু নাকি তোর জন্য খুব কান্না করেছে। আঙ্কেল তোকে বাসায় ফিরে যেতে বলছেন। তোরা তো জানিস ওনারা জান্নাতকে মেনে নেবে না, তাই আমি সেখানে ফিরে যাব না। রাতে বাসায় গিয়ে লুকিয়ে আম্মুকে দেখে আসলাম। আব্বু আম্মুকে বলেছিল জান্নাতকে মেনে নিতে, কিন্তু আম্মু শুধু আমাকে ফিরে আসতে বলেছে, তাই মন খারাপ করে বাসায় চলে আসলাম। আম্মু এটা কিভাবে বলতে পারে আমি জান্নাতকে ফেলে ওনাদের কাছে ফিরে যাব? আম্মু কি জানে না জান্নাত এখন আমার স্ত্রী? থাক, ওনাদের মতোই। সকালে ফ্রেশ হয়ে বসে আছি, জান্নাত এখনো খাবার দিচ্ছে না, তাই কিচেনে সেদিকে জান্নাত নাক চেপে একপাশে দাঁড়িয়ে আছে। রান্না তো দূরের কথা, সে এখনো চুলার ধারে কাছেও যায়নি। আমি তার সামনে গিয়ে দাঁড়াতেই জান্নাত অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকালো। কি ব্যাপার আমার মিষ্টি বউ, এখন রান্না করেনি কেন? আমার অফিসেতে লেট হয়ে যাচ্ছে তো। আপনি এসব কি এনে রেখেছেন? গন্ধে আমার বমি চলে আসছে। আরে এগুলো তো গরুর ভুঁড়ি, এসব কোনোদিন খাওনি? ছি, গরুর ভুঁড়ি, তাই এত বাজে গন্ধ বের হচ্ছে। এসব কেউ রান্নাঘরে রাখে? বউ রান্না করার জন্য তো কিচেনে রাখবো, তাই না? কি এসব আপনি খাওয়ার জন্য এনেছেন? হ্যাঁ, গরুর ভুঁড়ি খেতে খুবই টেস্ট। তুমি তাড়াতাড়ি রান্না করো, আর আমার অফিসে যেতে লেট হয়ে যাবে। আমি এগুলো রান্না করতে পারবো না, কি পচা গন্ধ। আমি জান্নাতের কাছে গিয়ে তার কোমরে হাত রেখে মুচকে এসে বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার রান্না করতে হবে না। তুমি এখানে চুপটি করে দাঁড়িয়ে থেকে দেখো আমি কিভাবে রান্না করি। তারপর বলিগুলো ভালোভাবে দিয়ে রান্না করছি, আর জান্নাত একটু পরপর নাক ছিটকাচ্ছে। রান্না শেষে প্লেটে খাবার দিয়ে জান্নাতের মুখের কাছে ধরতেই দূরে সরে গেল। ছি, আমি এসব গোবরওয়ালা ভুঁড়ি খাবো না। জানি, একটু খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আমি আগে কোরবানির সময় মাংসের সাথে ভুঁড়ি রাখলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতাম, কিন্তু একদিন এক দুঃসম্পর্কের নানির বাড়িতে বেড়াতে গিয়ে না জেনে খেয়ে ফেলেছিলাম। তারপর থেকে গরুর ভুঁড়ি আমার ফেভারিট। তোমার ফেভারিট? তুমিই খাও। জান্নাত প্লিজ একটু খাও, ভালো না লাগলে খেতে হবে না। আচ্ছা ঠিক আছে, শুধু একবার, এরপর বললে কিন্তু খুব খারাপ হবে। আচ্ছা যাও, চ্যালেঞ্জ। তুমি একবার বুড়ির স্বাদ পেলে আর ছাড়তে চাইবে না। জান্নাত মুখে বেলকি কেটে আমার কাছে এসে বসলো। আমি আবারও ভাত মেখে তার মুখের সামনে ধরতেই সে হাত দিয়ে তার নাক দুটো চেপে ধরে মুখে নিতেই কিছুক্ষণ নাক মুখ খিচিয়ে তারপর মুচকে আসলো। মনে হচ্ছে তার খুব ভালো লেগেছে। এই, এমন দুর্গন্ধযুক্ত ভুঁড়ি খেতে এত ভালো হয় কি করে? গোবর মাখা বুড়ি আমার বউটার ভালো লেগেছে তাহলে? হুম। জান্নাতের সাথে দুষ্টুমি করতে করতে পুরো খাবারটা শেষ করলাম। তারপর অফিস শেষে কাজ করছি। বিকালে সিজন বলল জ্যাক একটা কাজের জন্য বাংলাদেশে আসছে। জ্যাকের নাম শুনে আমার মাথা পুরো গরম হয়ে গেল। আমি সিজনকে বললাম জ্যাক দেশে আসার পরই তুলে নিয়ে মিরপুরের একটা ভাঙা বাড়িতে রাখতে। শালা লন্ডনে থেকে লোক লাগে আমার সংসারে আগুন লাগায়। ভিন্ন দেশে ছিলাম তাই কিছু বলিনি, বাট এটা আমার দেশ। জ্যাক দেখ তুই তোর কি হাল করি। শাওন, আমার কিছু লোক জ্যাককে ভাঙা বাড়িতে তুলে এনেছে। আজ ওর খেলা শেষ করে দেই। না, একেবারে শেষ করলে চলবে না, বাট ওকে এমন মার মারবো যেন আমার নাম শুনলেই সে মায়েরগুলোর কথা মনে পড়ে। বাসায় জান্নাতকে কল দিয়ে দিলাম, আসতে কিছুটা লেট হবে। আমি ছাড়া অন্য কেউ আসলে সে যেন বাসা থেকে বের না হয়। তারপর জ্যাকের সামনে এসে দাঁড়ালাম। কিরে শালা, লন্ডন থেকে তোকে কিছু করিনি বলে আমার জান্নাতকে আজেবাজে ছবি দেখিয়ে আমার সংসারে আগুন লাগাবি? এটা আমার দেশ, এখন কিছু করে দেখা। শাওন, তুই সেই ইউনিভার্সিটি থেকে আমার সব কাজে বাধা দিয়ে আসছিস। এখনো সময় আছে, আমাকে ছেড়ে দে, তাহলে আমি তোর কোনো ক্ষতি করব না। জ্যাকের কথা শুনে আমি হাসছি, আর ওদিকে সিজন রেগে গিয়ে জ্যাকের হাতে খুব জোরে রডের বাড়ি মারে। আরে ভাই থাম, আগে হাত পা ভাঙলে চলবে? প্রথমে অতিথিকে ভালো মতো আপ্যায়ন করে নিই, তারপর সবই হবে। তোকে ভালোই ভালোই বলতেছি, আমাকে ছেড়ে দে। খোঁজ নিয়ে দেখ, আমার লোকেরা তোর বাসায় পৌঁছে গেছে। সিজন দেখ, আমাদের দেশে এসে আমাদেরকে ভয় দেখাচ্ছে। তোর লোকেরা আমার বাসায় গিয়ে আঙ্গুল চুষবে, তারপর জেলে চলে যাবে। তোর কি মনে হয় আমি জান্নাতকে একা বাসায় রেখে এসেছি? কেউ এই গাদাটার মাথায় রডের বাড়ি মার। তার মানে তুই কি বলতে চাইছিস, তোর বউ বাসায় নেই? না নেই, সে আমার সাথে আছে। এবার সিজন তোর যা ইচ্ছে করতে পারিস, দেখিস একেবারে মেরে দিস না যেন। আমার পারমিশন পেয়ে সিজন ইচ্ছে মতো জ্যাকের হাড্ডি ভাঙছে। কিছু হাড্ডি ভাঙা হলে ওকে পার্সেল করে লন্ডনের ফ্লাইটে উঠিয়ে দিয়ে আসলাম। এই অনেক রাত হয়েছে, চলো না, আমার খুব ঘুম পাচ্ছে। তুমি চাইলে আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যেতে পারো। আমি বলা সাথে সাথে জান্নাত এসে আমার কাঁধে মাথা রাখলো। কিছুক্ষণের মধ্যে পাগলিটাও ঘুমিয়ে পড়লো। পাশে এসে জান্নাতকে কোলে করে রুমে নিয়ে ঘাটে শুয়ে দিই। ফ্রেশ হতে যাবো এমন সময় জান্নাত আমার শার্ট টেনে আমার উপরে ফেলে দিল। এই দুষ্টু বউ, এখনো ঘুমাওনি? বিয়ের পর তোমাকে জড়িয়ে না ধরে ঘুমিয়েছি কখনো? তাই তাহলে কিছুক্ষণ আগে আমাকে ভুল বুঝে দূরে চলে গেছিলে, তখন কিভাবে ঘুমিয়েছো? তোমাকে কে বললো আমি ঘুমিয়েছি?
ওই দিনগুলো আমার খুব কষ্টে কেটেছে, সারা রাত তোমার জন্য কান্না করতাম। এই পাগলি, এখন কাঁদছো কেন? আমি তো আছি তোমার খুব কাছাকাছি। তাহলে হতে পারে আরোহী মামুনি। এই আরোহী মামুনিটা আবার কে? আমাদের ভবিষ্যৎ রাজকন্যা। এ কথা বলে জান্নাতের গালে চুমু এঁকে দিয়ে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পর রুমে এসে দেখে জান্নাত ড্রেস চেঞ্জ করছে। আমাকে দেখে লজ্জায় তার মুখটা লাল হয়ে গেল। এই আপনি একটু বাইরে যান না প্লিজ, আমি ড্রেস চেঞ্জ করছি। এত লজ্জা পাচ্ছ কেন? আমি তো তোমার হাজব্যান্ড। আচ্ছা ঠিক আছে, অন্যদিকে ফিরছি। আমি অন্যদিকে ফিরতে জান্নাত দ্রুত ড্রেসগুলো পরে নিল। তার ড্রেস পরা হয়ে গেলে আমি জান্নাতকে নিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম। লাইটের হালকা আলোতে জান্নাতকে খুবই বেশি সুন্দর লাগছে। জান্নাতের গায়ে আলতো করে টোট ছোঁয়াতেই তার শরীর হালকা কেঁপে উঠল। তারপর জান্নাত আমার দিকে ফিরে আমার গালে একটা চুমু দিল। আমি তাকে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। তারপর বাকিটা ইতিহাস। আজ কিছুদিন হলো লক্ষ্য করেছি জান্নাত মাঝে মধ্যে বমি করছে, তাই জান্নাতকে ডক্টরের কাছে নিয়ে এলাম। ডক্টর সবকিছু ভালোভাবে টেস্ট করে বললেন জান্নাত মা হতে চলেছে। আমার এখন জান্নাতকে নিয়ে খুবই টেনশন হচ্ছে। বাসায় কেউ নেই, তাকে দেখাশোনা করবে কে? কাজের মেয়েরও তো বিশ্বাস নেই, তাই জান্নাতের আম্মুকে ডেকে নিলাম। এভাবে প্রায় 3 মাস কাটার পর হঠাৎ করে আব্বু আমাদের বাসায় আসলো। তখন আব্বু বলল, শাওন, তুমি আমাদের ক্ষমা করে দাও, তোমার আম্মু নিজের ভুল বুঝতে পেরেছে। বাবা প্লিজ আর রাগ করে থেকো না। আব্বু, আপনাদের উপর আমার কোনো রাগ নেই। আম্মু জান্নাতের সাথে বাজে ব্যবহার করেছে, তাই আম্মু ওর কাছে ক্ষমা চেয়ে নিক, তাহলেই হবে। তখন আম্মু জান্নাতের কাছে ক্ষমা চাইতে গেলে জান্নাত আম্মুকে ক্ষমা চাইতে নিষেধ করে। আম্মু নিজের ভুল বুঝতে পারায় আমরা সবাই খুব খুশি। এর মাঝে জান্নাতের আম্মু বলল, শাওন বাবা, তোমার আব্বু আম্মু যখন সবকিছু মেনে নিয়েছে, তাহলে আমি বাড়িতে ফিরে যাই। ফারহান বলছে ও আর পড়বে না, তাই ফারহান একটা চাকরি নিলে ওকেও বিয়ে করাবো। আম্মু ফারহান কেন পড়াশোনা অফ করে দেবে? অন্তত মাস্টার্স পাস করুক, আমি ওকে আমাদের কোম্পানিতে একটা পার্ট টাইম জব দেবো, তাহলে ওর সব খরচ চলে যাবে। হ্যাঁ আম্মু, ফারহান মাস্টার্স পাশ করুক, আর তো মাত্র 1 বছর লাগবে। তারপর আব্বু আম্মু জান্নাতের আম্মুকে বোঝানোর পর উনি রাজি হলেন। এখন আমরা সবাই একসাথে আব্বুর বাড়িতেই থাকি। জান্নাত আমাদের বাড়িতে বউয়ের সম্মান নিয়ে আসতে পেরে খুবই খুশি। আজ অফিস বন্ধ, বন্ধুরা সব প্ল্যান করেছি সবাই মিলে আড্ডা দেব। অনেকদিন হলো কাজের মধ্যে সবাই একসাথে থেকেও আগের মতো আড্ডা দেওয়া হয় না। সবাই মিলে বাদাম খাচ্ছি আর একজন না একজনের পেছনে লাগছি। কিন্তু শালা সিজন মুড অফ করে একপাশে ঘাপটি মেরে বসে আছে। দেখ শালা আমার বউয়ের পাড়ায় প্যারাময় হয়ে মুড অফ করে বসে আছে। শাওন, আজ ওকে খুব সিরিয়াস মনে হচ্ছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। দাঁড়া, আমি দেখছি ব্যাপারটা। ওই শালা এদিকে আয়। হ্যাঁ বল। তোর কি হয়েছে বলতো? এমনিতেই বউকে নিয়ে মজা করলে উল্টাপাল্টা আরেকজনকে বাস দিস। আজ এভাবে বসে আসিস যে। তো কি করব? তোরা আমাকে ওই পিচ্চির সাথে বিয়ে দিয়ে জীবনটা শেষ করে দিছিস। ওই কে তোর বেছি? ভাবি তোর 1 ইয়ারে জুনিয়র। রাখ তোর 1 ইয়ার, খালি সবসময় বাচ্চামি করে। তোর আগে বিয়ে করেও আজ পর্যন্ত বিড়াল মারতে দেয়নি, আর তুই এক বাচ্চার বাপ হয়ে যাচ্ছিস। কি বলছিস? এটা সাদিয়া খুব বেশি বলে ফেলেছে। তুই এক কাজ কর, কোনোভাবে ওকে ভুলে ভালে বিড়ালটা মেরে একটা বেবি নিয়ে ফেল। দেখবি তোর পিচ্চিটা ওর পিচ্চিকে সামলাতে সামলাতে বড় হয়ে যাবে। আরে ভাই বলা যত সহজ, কাজটা মোটেও অত সহজ না। এটা তো অবশ পিচ্ছি না, সবই জানতো। আচ্ছা শালা, এতদিনে বিড়াল মারতে পারলি না? তোকে আমার বেস্ট ফ্রেন্ড জানালে লোকে কি বলবে? আজ ছুটির দিন, শালা যা, যেভাবেই হোক বিড়ালটা মার। সাহস লাগলে মিসড কল দিস। আমার কথাই সিজনের মধ্যে যেন ঘুমিয়ে থাকা পুরুষত্ব জেগে উঠেছে। সিজন আর বসে না থেকে বাসায় চলে গেল। আমরা আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রমেশের দিকে জান্নাত চোখ বন্ধ করে পেটে হাত বোলাচ্ছে। আমি কোনো শব্দ না করে তার কাছে গিয়ে তার হাতে হাত রাখলাম। তখনই জান্নাত চোখ খুলে মুচকে সে আমার হাতটা আলতো করে তার পেটে ছুঁয়ে দিচ্ছে। আমি জান্নাতের হাতটা শক্ত করে ধরে তার কপালে ভালোবাসা পরশিকে দিয়ে আলতো করে জড়িয়ে ধরলাম। পরদিন সকালে অফিসের গেটের কাছে আসতেই সিজন একটা মিষ্টি খপ করে আমার মুখে ঢুকিয়ে দিল। দেখে মনে হচ্ছে সিজন আজ খুব হ্যাপি মুডে আছে। আমি ওর সাথে মজা করে বললাম, কি ব্যাপার দোস্ত, মনে হচ্ছে বিড়ালটা মেরেই দিছিস? আরে আসতে দোস্ত, আমি বিড়ালকে কি মারবো? বাসায় গিয়ে দেখি বিড়াল নিজেই আমার হাতে মরার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। কি বলছিস? আমি তো ভাবলাম তুই বিড়াল মেলে এক রাতেই আমাদের চাচু বানিয়ে ফেলছিস। এটাও হবে ইনশাল্লাহ, একটু সবুর কর। যাক, তোর বউটা তাহলে বড় হয়ে গেছে, এখন জাগিয়ে কাজে মন দে। এরপর কেটে গেল আরো কিছুদিন। আমি অফিসের একটা মিটিংয়ে বিজি ছিলাম। প্রায় 2 ঘন্টা পর মিটিং শেষ হতে ফোনটা হাতে দেখি জান্নাতের 2টি মিসড কল। সেই সাথে আব্বু 8 থেকে 10 বার কল দিয়েছে। দ্রুত জান্নাতের নাম্বারে কল দিলাম, কিন্তু কেউ ধরছে না। এদিকে জান্নাতের শরীরের অবস্থা তেমন ভালো না, তাই আম্মুর নাম্বারে কল দিলাম। আম্মু বলল দ্রুত হসপিটালে আসতে, জান্নাতকে আইসিইউতে নেওয়া হয়েছে। আমি দ্রুত নিচে এসে গাড়ি টেনে হসপিটালে এসে দেখি ডক্টর বেরিয়ে আসছেন। ডক্টর বললেন আরেকটু দেরি হলে অনেক বিপদ হতে পারতো,
আলহামদুলিল্লাহ নর্মালি ডেলিভারি সাকসেসফুল হয়েছে। আমি খুব খুশি হয়ে ভিতরে ঢুকতে যাবো এমন সময় আম্মু বলল, শাওন তুই পরে যা, আগে আমি আর বেআইন আমার নাতনিটাকে দেখে আসি। আম্মুর কথা শুনে আমি মন খারাপ করে দাঁড়িয়ে আছি। প্রায় আধ ঘন্টা পর দুজনে বেরিয়ে আসলে আমি ভিতরে গিয়ে দেখি জান্নাত আমাকে দেখে মুচকে হাসছে। আমি তার কাছে গিয়ে আলতো করে কপালে চুমু দিয়ে মা মেয়েকে জড়িয়ে ধরলাম। আমার খুশিতে চোখের কোণে পানি জমা হলো। জান্নাত এক হাতে আমার চোখের পানিটুকু মুছে দিয়ে বলল, এই তুমি কাঁদছো কেন? না সোনা, আমি কাঁদছি না, তোমাদের দুজনকে সুস্থ দেখে আমার খুব ভালো লাগছে। এই তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। এই আমাদের মেয়েকে দেখো, একদম তোমার মতো হয়েছে। তবে চোখ দুটো একদম তোমার মতো। এই আমরা আমাদের মেয়ের কি নাম রাখবো বলো না? কেন, তোমাকে সেদিন বলছিলাম মনে নেই? আমাদের মেয়ের নাম হবে আরোহী ইসলাম। আমরা কথা বলছিলাম এমন সময় নার্স এসে জান্নাতকে শিফট করতে হবে বলল। তাই আমি জান্নাতকে রেস্ট নিতে বলে বাইরে আসতেই আবির মিষ্টি নিয়ে এসে বলল, আলহামদুলিল্লাহ দোস্ত, আমরা চাচ্চু হয়ে গেছি, এই নে হাঁ কর। আমি মিষ্টিটা মুখে নিয়ে ওদের ধন্যবাদ দিলাম। বন্ধুরা মিলে সারা হসপিটালে সবাইকে মিষ্টি মুখ করালো। কিন্তু এত কিছুর মতো আব্বুকে কোথাও দেখছে না। আব্বুর কথা মনে পড়তেই আব্বু এসে বলল, শাওন শুনলাম তোদের মেয়ে হয়েছে। হ্যাঁ আব্বু, আপনি তখন কোথায় ছিলেন? আমি বৌমাকে হাসপাতালে আনার পর একটা জরুরি কল আসে, তাই অফিসে চলে যেতে হয়েছিল। আচ্ছা তুমি থাকো, আমি আমার নাতনিটাকে দেখে আসি। এ বলে আব্বু খুশি হয়ে আরোহীকে দেখতে গেলেন। আলহামদুলিল্লাহ আমার মেয়ে হয়েছে শুনে পরিবারের সবাই খুব খুশি হয়েছে। পরদিন সকালে জান্নাত আর আমার মেয়ে আরোহীকে নিয়ে বাসায় ফেললাম। সারাদিন সবাই আরোহীকে নিয়ে বিজি ছিল। রাতে আম্মু বলল আরোহী খুব ছোট, তাই আম্মু আর জান্নাতের আম্মু ওদের সাথে থাকবে। আমি কিছু না বলেই অন্য রুমে এসে শুয়ে পড়লাম। ঘুমানোর চেষ্টা করে পারছি না, তাই ল্যাপটপটা অন করে অফিসের কিছু কাজ এগিয়ে নিচ্ছি। এভাবেই কেটে গেল 2 মাস। এই 2 মাসে আম্মু জান্নাতের সাথে ছিল, যার জন্য আমি ঠিকমতো ঘুমাতে পারি না। কেউ আবার অন্য কিছু ভাববেন না। জান্নাতকে জড়িয়ে ধরে ঘুমাতে আমি এতটা অভ্যস্ত হয়েছি, তাকে ছাড়া ঘুমানো যেন আমার চোখেই ধরাই দেয় না। আজ থেকে আম্মু আর জান্নাতের সাথে থাকবে না, তাই খুব ভালো লাগছে। রাতে রুম এসে দেখি জান্নাত আরোহীকে ঘুম পাড়িয়ে বিছানার মাঝখানে শুয়ে রেখেছে। এই তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? ঘুমাবে না? না থাক, এতদিন রাত জেগে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। আমার কথা শুনে জান্নাত মুচকে এসে আরোহীকে একপাশে শুয়ে নিজে মাঝখানে এসে শুলো। আমি খুশি হয়ে বিছানায় গিয়ে জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তখন জান্নাত বলল, তোমার এতদিন ঘুমাতে খুব কষ্ট হয়েছে তাই না? তোমাকে ছাড়া ঘুম আসতে চায় না। বলো তো, তুমি কি আমার ঘুমের ওষুধ নাকি? হ্যাঁ। তাহলে আসো, আজ অনেকদিন পর শান্তিতে ঘুমাতে পারবো। সেই খুশিতে একটু মিষ্টি মুখ করি। এই এখনো দুষ্টু মেয়ে, এক মেয়ের বাপ হয়ে গেল, এখনো দুষ্টুমি একটুও কমেনি দেখছি। আমি জান্নাতের মুখের কাছে মুখ নিয়ে বললাম, এই দুষ্টিমির জন্যই তো এক মেয়ের বাপ হতে পেরেছি বলো। এই বলে জান্নাতের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। তারপর জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। 5 বছর পর এই শাওন, আরোহীকে একপাশে রাখো বলছি, আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। কি বলছো জান্নাত? তুমি তো জানোই আরোহী ঘুম থেকে উঠলে আমাকে তোমার বুকে দেখলে সারা বাড়ি মাথায় তুলে দেবে। যাও তুমি, তোমার মেয়ে নিয়েই থাকো। কথাটা বলেই জান্নাত অভিমান করে বিছানার এক পাশে গিয়ে অন্য পাশে ফিরে ঘুষলো। আমি মামের প্যারায় পাগল হয়ে যাব। মেয়ে যদি ঘুম থেকে উঠে দেখে সে আমার বুকে নেই, বরং তার জায়গায় তার আম্মু শুয়ে আছে, তাহলে কাঁদতে কাঁদতে আম্মু আব্বুর ঘরে গিয়ে বলবে আব্বু আমাকে জড়িয়ে না ধরে আম্মুকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। সেই সাথে আবিরা কখনো বাসা আসলে ওদেরও বলে দেবে। আর তখন আমার সম্মানের ফালুদা হয়ে যায়। লজ্জায় আমরা দুজন আম্মু আব্বুর সামনে যেতে পারি না। অফিসে গেলে বন্ধুরা জালে মারে। আম্মু সবটা বুঝতে পেরে আরোহীকে নিজের কাছে রাখতে চাইলেও সে বলে আব্বুর বুকে না ঘুমালে নাকি তার ঘুমই হয় না। আরোহীর ঘুমের জন্য আমাদের দুজনকে রাত কাটাতে হয়। আরোহীর ঘুমের জন্য আমাদের দুজনকেই রাত জেগে কাটাতে হয়। থাক, যা হওয়ার হবেই। আরোহীকে একপাশে শুয়ে আমার জানলার কাছে গিয়ে জড়িয়ে ধরতেই অভিমান করে সরিয়ে দিল। আমি আবারও জড়িয়ে ধরতেই পাশ ফিরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। এই শাওন, আরোহীর একটা কিছু ব্যবস্থা করো না। এভাবে আর কতদিন সবার সামনে লজ্জা পেতে হবে? তুমি মা হয়ে মেয়েকে ধরে রাখতে চাইছো? তাহলে কি করব বলো? আমাদের মধ্যে যা কিছু দেখে সবকিছু সবাইকে বলে দেয়, সবাই কি ভাববে বলো তো? সবাই ভাববে শাওন তার বউকে খুব বেশি ভালোবাসে। শাওন, আমি কিন্তু সিরিয়াস। তুমি আমাকে সত্যিই খুব ভালোবাসো, তাই বলে কি আরোহী সবাইকে বলে বেড়াবে? জান্নাত এমন করে না, আরোহী তো খুব ছোট। আচ্ছা যাও, এইসব নিয়ে পরে ভাবা যাবে। এখন সব ছেড়ে কাছে আসো তো। আর এই জন্য একটা ছোট্ট ভাই আনতে হবে, তাই না? আমাদের মেয়েটা খুবই ভাই ভাই করে। জান্নাত খুব লজ্জা পেয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি জান্নাতের গাড়ি চুলগুলো সরিয়ে তার গাড়ি নাক ঘষতে লাগলাম। জান্নাত তো আমার পিঠ খামচে ধরে শক্ত করে জড়িয়ে ধরে আসে।
আমি জান্নাতের উপর উঠে তার সারা মুখে কিস করছি। এতে জান্নাত ধীরে ধীরে কন্ট্রোল হারিয়ে ফেলছে। তারপর আবারও ইতিহাস। পরের দিন সকালে আরোহী গিয়ে তার দাদি মানে আমার আম্মুকে বলছে আজকে আব্বু আম্মুকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আমি আর আব্বুর বুকে ঘুমাবোই না এ বলে আরোহী আম্মুর কোলে উঠে গেল। আরোহীর আমার প্রতি এমন অভিমান দেখে আম্মু মুখ টিপে হাসছে। এদিকে আমি আর জান্নাত নিচে আসার সময় আরোহীকে আম্মুর কাছে যেতে দেখে দাঁড়িয়ে গেলাম। জান্নাত যেই শুনেছে আরোহী আমাদের সাথে ঘুমাবে না তখনই আলতো করে আমার গাল হাত বুলিয়ে দিল। তাকে দেখে আজ খুব খুশি মনে হচ্ছে। আমি আজ প্রথম দেখছি কোনো মা তার মেয়ের সাথে ঘুমাবে না বলে এত খুশি হচ্ছে। যদি আল্লাহ চাইলে আরোহীর এই সিদ্ধান্ত তাকে খুব শীঘ্রই একটা বাহিনী দিতে পারে। মানবিমান দুষ্টিমি আর খুনসুটির মধ্যে খুব সুখে শান্তিতে কেটে যাচ্ছে আমাদের জীবন। আমাদের সবার জন্য আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং গল্পটি কেমন হয়েছে জানাতে বলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।